দুনিয়ার সব পুরুষ মানুষগুলো মনে করে মেয়েরা কোনো কাজ করে না। তারা সবসময় একটা কথা বলে যে ঘরে খাওয়া আর রান্না ছাড়া আর কি কাজ আছে। আসলে মেয়েদের ঘরে যে কত রকমের কাজ থাকে তা পুরুষ মানুষগুলো বুঝতেই চায় না। বাচ্চা কাচ্চা সামলানো, রান্না বান্না, কত রকমের কাজ, ঘর গোছানো। আসলে এগুলি করতে করতে এমনিতেই সারা দিন চলে যায়। পুরুষ মানুষগুলো ইচ্ছা করলেই একদিন শুয়ে বসে থাকতে পারে, কিন্তু মেয়েদের তো সেই সুযোগ হয় না। যাই হোক, সব কিছু মেনেই সংসার করতে হয়। সকালে উঠে নামাজ কালাম শেষ করে তারপর বাচ্চাদের নাস্তা তৈরি করে দিলাম। আগের দিন হালুয়া তৈরি করেছিলাম, সেগুলো ওরা খেয়ে তারপর কিছুটা ছিল, এখন আবার বাকিটা দিলাম। ওরা নাস্তা করছে, এ ফাঁকে আমিও নাস্তা করে নিলাম। সারাদিনে মেয়েদের কত রকমের কাজ থাকে, শুধু একদিনের কিছুটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কত কাজ মেয়েদের করতে হয়। সেগুলো আসলে না দেখলে বোঝা যায় না। এখন আমি বাসি বিছানাগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব। এদিকে রান্না করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছি। কাপড় হতে হতে আমি রান্নার কাজটা শেষ করে নিব। আমি কিছু ডিম ভুনা করে নিয়েছি, যেহেতু বাইরে যাব ওই জন্য একটু বেশি করে রান্না করে রেখে যাব, যাতে বিকেলে আর রান্না করতে না হয়। শাক রান্না করেছি, মিষ্টি লাউ শাক। আমার হাজব্যান্ড ওই পোয়া মাছটা খুব পছন্দ করে। আমি কিছু পোয়া মাছ তার জন্য ভুনা করলাম। আমার বড় ছেলে সে দেশি টাকি মাছ ভুনা খাবে, সেজন্য ওর জন্য আবার কিছু টাকি মাছ ভুনা করলাম। টাকি মাছগুলো ভুনা করতে করতে এদিকে পোয়া মাছটাও প্রায় হয়ে গেছে। দুইটা মাছই হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো নামিয়ে চিংড়ি মাছ দিয়ে করলা শুকনা করে রান্না করব। চিংড়ি মাছ এভাবে রান্না করলে বাচ্চারা করলা দিয়ে খায় না, হলে করলা খেতে চায় না। তাই আমি চিংড়ি মাছ দিয়ে করলা এভাবে শুকনা করে রান্না করে দিব। আমি সেই জন্য করলা আর চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেলে তারপর আদা রসুনটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের তেলের সাথে ভালো করে মিশে গেলে আমি পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আপনার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া যেটা সেটা দিয়েছি। তারপর লবণ দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো ঢেলে দিব। চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিব। মাছগুলো আমি কষাচ্ছি। আমি একটু তাড়াতাড়ি করছি, যেহেতু বাইরে যাব, একটু বাজার করতে হবে, তাই একটু তাড়াহুড়া করে রান্না করছি। এখন এদিকে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে এখন করলাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে করলাতে আমি আর পানি দিব না। এখানে যে পানি আছে এই পানিতেই করলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আপনারা আমি যে কাজটা করি, আপনার করলাটা ঢাকবো না,
ঢেকে দিলে আপনার করলাগুলো তেঁতু হয়ে যায়। তাই আমি করলা না ঢেকে রান্না করব। আমি করলাগুলো এখানে আমি চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়েও দেইনি, আবার একদম কমিয়েও দেইনি, মিডিয়াম আঁচে করলাগুলো আমি রান্না করে নিলাম। দেখেন করলার কালারটা কত সুন্দর এসেছে। একদম পুষ্টিগুণ ঠিক থাকবে, এর থেকে বেশি হলে খেতে ভালো লাগবে না। আদিব করলা দেখে দৌড়াচ্ছে, সে করলা দিয়ে চিংড়ি মাছ খাবে না, তাই দৌড়াচ্ছে। সে আগেই বলছে করলা দিয়ে চিংড়ি সে খাবে না। আমার রান্না এখন শেষ হয়ে গেছে। আমি এখন টেবিলে সবগুলো রান্না হ্যাঁ, পরিবেশন করব। এদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে। আমি কাপড়গুলো এখন বারান্দায় নেড়ে দিব, যেহেতু মেশিনে আপনার 90% শুকিয়ে যায়। তাই কাপড়গুলো আমি বারান্দায় শুকাতে দিয়ে যাব। আমি এখানে কিছু পাতলা কম্বল ধুয়েছি, কিছু কাপড় ধুয়েছি, এগুলো বারান্দায় শুকাতে দিব। এখানে ভালো রোদ আসে। এই বারান্দাটা পশ্চিম পাশে, এখানে বা সামনে কোনো বাসা নেই, তাই অনেক ভালো রোদ থাকে বিকাল পর্যন্ত। আমার এই ছোট্ট বারান্দায় আমি কিছু গাছও লাগিয়েছি। এখানে সিজন অনুযায়ী গাছ লাগাই, আবার যে সিজনে যেটা আসে ওই গাছগুলি আবার লাগিয়ে দিই। এখানে মরিচ গাছ লাগিয়েছি, পুদিনা গাছ লাগিয়েছি। পুদিনা পাতাগুলো সাথে সাথে ছিঁড়ে নাকের কাছে নিলে এত সুন্দর একটা স্মেল আসে। এই মরিচ গাছটা হচ্ছে কালো মরিচ গাছ। এখানে আগে অনেক মরিচ ছিল, এখন আবার নতুন করে ফুল আসতেছে। আর এগুলো হলো আমি ওই চারা উঠাবো। এই মরিচটা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে, তাই আমি ওগুলো পাকিয়ে নিয়েছি। আর লেবু গাছটা এবার প্রথম লাগিয়েছি। অনেক লেবু ছিল, অনেক ফুল আসছিল, কিন্তু আদিবের জন্য কিচ্ছু রাখতে পারি না, ও লুকিয়ে লুকিয়ে সব ছিঁড়ে ফেলে দেয়। আপনারা তো জানেনই, আগেও বলেছি ওর জন্য কিছু রাখা যায় না। তারপরে অনেকগুলো লেবু আছে এখনো গাছে, বড় হলে দেখা যাবে কেমন লেবু হয়। এদিকে আপনার পুঁই শাকের আমরা শাক খেয়ে ডাঁটাগুলো বুনেছিলাম, বেশ ভালোই হয়েছিল। এখন গাছগুলো যত্নের অভাবে কেমন হয়ে গেছে, এখানে বিচিও হয়ে গেছে। সময় করে গাছ এগুলো উঠিয়ে এখানে অন্য কোনো গাছ লাগাবো। এখানে একটা পাতাবাহার গাছ লাগিয়েছি। গাছটা যত্ন করলে খুব সুন্দর হয়, কিন্তু সময়ের অভাবে যত্ন করতে পারছি না। অ্যালোভেরা গাছ থাকলে বাতাসের নিঃশ্বাস তাজা থাকে, তাই একটা অ্যালোভেরা গাছও আমি রেখে দিয়েছি। এখানে আপনার রসুন গাছ লাগানো হয়েছে, সাথে পেঁয়াজ গাছও আছে। আর এইখানে পুদিনা গাছগুলো হলো আমরা খাওয়ার জন্য কিনে এনে এখানে ডাল গুছিয়েছিলাম, ওখান থেকে হয়েছে। স্ট্রবেরি গাছ ছোট কিনে এনেছিলাম, এখানে অনেকগুলো ফুল এসেছে। দেখা যাক স্ট্রবেরি হয় কিনা। গতবার আমরা স্ট্রবেরি গাছ লাগিয়ে বেশ অনেকগুলো স্ট্রবেরি খেয়েছি, তাই এবারও লাগিয়েছি। এখন আল্লাহ যদি চায় তাহলে এবারও হবে। যাই হোক, আমরা এখন বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আদিব তাড়াতাড়ি করে তার ড্রয়ার খুলছে, সে বাইরে যেতে পারলে খুব খুশি। এখন সে তাড়াহুড়া করছে, আমার সাথে যাবে। আমরা এখন মধ্যবাজার যাব, জয়দেবপুরে। ওখানে যেয়ে কিছু বিচি কিনবো, বাড়িতে যাব, সেখানে নিয়ে যাব এগুলো। তাই আমি আগে থেকে কিনে আনছি। আমি সামনের বৃহস্পতিবার আল্লাহ চাইলে তো বাড়িতে যাব। এখান থেকে কিছু লিচি সংগ্রহ করলাম। তারপর কিছু গাছ কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে কিছু গাছ কিনে রেখে তারপর মধ্যবাজারে যেয়ে কিছু বাজার করব, তারপরে বাড়িতে চলে আসবো। তাই এখান থেকেও কিছু গাছ নিব। আমরা সব সময় এখান থেকেই গাছ নেই। এটা হচ্ছে মন্দিরে ভিতরে জয়দেবপুরে। ওখান থেকে গাছ নিতে নিতে আমাদের একটা বিশ্বাস আছে, ওরা আমাদের কোনো খারাপ জিনিস দেয় না। আমার বাড়িতে যত গাছ আছে বেশিরভাগ গাছই ওদের এখান থেকে নেওয়া।
আমি গতবার ব্যানানা ম্যাঙ্গো গাছ নিয়েছিলাম, ওইখানে ওইবারও আম ধরেছিল, অনেক ভালো আম। এবার অনেক ফুল এসেছে, আমি বাড়িতে গেলে সেইগুলো আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। আর বাড়িতে থাকা হয় না বলে ওইভাবে আমরা কোনো কিছু খেতে পারি না, মানুষে সব নিয়ে নেয়। তারপরও যা থাকে মানে যে করা যায় আর কি। আমি অনেক গাছ পছন্দ করি, আমার ছোটকাল থেকে গাছপালা অনেক ভালো লাগে, তাই তারপরও গাছ লাগাই আমি। মানুষে খেলেও গাছ তো থাকে, ফল ধরে, এটাই শান্তি। তাই আমি সবসময় চেষ্টা করি সব ধরনের গাছ লাগানোর জন্য। আমার এতে অনেক মানসিক শান্তি লাগে। আমি সময় স্বল্পতার কারণে পুরো বাজারটা ঘুরে দেখাতে পারছি না। এই বাজারে এখানে আপনার খেলনা, বাতাসা, ছাতু, যত রকমের শুকনা খাবার আছে সব আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে আপনার যত রকমের ফল বলেন, শুকনা খাবার, নিমকি, তারপর আপনার বালুশাম যে মিষ্টিগুলো সেগুলি পাওয়া যায়, জিলাপি। মানে আমার কাছে এই বাজারটা অনেক ভালো লাগে। যাই হোক, বাজার ঘুরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্টকাটে আমি বাজার করে নিয়ে আসলাম। আমি আমার এখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে মাছ, তরকারি, ফল টল নিয়ে আমি বাড়িতে চলে যাব। যেহেতু ভিডিওটা বড় হবে তাই আমি আর বেশি কিছু দেখালাম না। আমার কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখান থেকে মোটামুটি কী ধরনের বাজার করে নিয়ে আসলাম তা আমি বাড়িতে যেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মেজো ছেলে খুব কমলা পছন্দ করে, তাই আমি যখনই বাইরে যাই ওর জন্য কমলা নিয়ে আসি। আর যেহেতু এই সিজনে কমলাটা অনেক ভালো পাওয়া যায়। আর এখানে ছোট করলা এনেছি, ছোট করলাটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেশি টাকি মাছ, এই দেশি টাকি মাছ দিয়ে ভর্তা খুবই ভালো লাগে। এই ভর্তাটা আমার মার কাছ থেকে শিখে, আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব। দিয়ে কিছু একটা তরমুজ এনেছি, দেখতে পাচ্ছেন আর কি, প্রয়োজনীয় যা কিছু লাগে যখন যেরকম আর কি সেগুলি নিয়ে এসেছি। এখানে ডিম এনেছি। ডিম তো প্রতিদিনেরই নিত্য প্রয়োজনীয় একটা খাবার। আগের 2 দিন আগে এগুলো এনেছিলাম, ওগুলো কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে, কিছু বড়ই পেকে গেছে। আমার ব্যক্তিগতভাবে বড়ই খুব ভালো লাগে, তাই আমি বড়ইটা এই সিজনে অনেক ভালো বড়ই পাওয়া যায়, বড়ইটা খুব খাই। আমার মেজো ছেলে কমলা খাচ্ছে আর ওর ছোটো ভাইকেও খাইয়ে দিবে, সেজন্য কমলাগুলো ভালো করে খোসা ছাড়াচ্ছে। দীপ এখন কমলা খাচ্ছে ওর ভাইয়ের সাথে। কড়া কমলা খেতে খেতে আমি এদিকে কিছু টমেটো ফ্রোজন করে রাখবো ডিপ ফ্রিজে, তাই কেটে রেখে গিয়েছিলাম। এখন এগুলি আমি প্যাকেট করে তারপর এগুলি ডিপে ভরে রাখবো, কারণ এই সিজন ছাড়া এই টমেটোগুলো পরবর্তীতে ভালো পাওয়া যায় না। আমি ওই টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে রেখেছি। এটা এভাবে প্যাকেট করে রেখে দিলে পরবর্তীতে আপনার শুধু বের করে ডিপ থেকে বের করে আপনার কিছু সময় রেখে কাগজটা ছিঁড়ে শুধু তরকারিতে দিয়ে দিলেই হয়ে যায়, বা ভর্তা করতে হলেও সহজ হয়। এখানে আমি আগে ছোট ছোট পলিতে করে এগুলো ভরে তারপর আমি কিন্তু একটা মোটা পলিতে রাখবো, কারণ মোটা পলিতে রাখলে দেখা যায় অন্য কোনো খাবারের গন্ধ এটার ভিতরে প্রবেশ করবে না, তাই আমি এভাবে রাখি। আমি যখন বাজার করে চলে আসছিলাম, একটা রিকশায় ওঠার সময় একটা লোক প্রায় জোর করে মুরগি 4টা ধরিয়ে দিল। যাই হোক, মুরগিগুলো অনেক ভালো হয়েছে। এগুলো আমি নিচে দারোয়ান থেকে জবাই করে নিয়ে এসেছি। এখন আমি মুরগিগুলো কেটে তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো।
আমি মুরগিগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি। মুরগিগুলো ধোয়া হয়ে গেলে টাকি মাছগুলো আমি কেটে নিয়েছি। টাকি মাছগুলো এখন আমি পরিষ্কার করব। এগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিব। আমি এগুলো যখন ভর্তা করব তখন আমি এই রেসিপিটা আপনাদের দেখাবো। আমি এখন এগুলো রেখে দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন অন্যান্য মাছের সাথে টাকি মাছটা বাচ্চাদের খাওয়াতে, কারণ টাকি মাছে প্রচুর শক্তি থাকে। আমরা অনেকেই এই মাছটা পছন্দ করি না, কিন্তু এই মাছটা যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। বিশেষ করে যে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এই মাছগুলো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে যে ভর্তাটা করা হয়, এই ভর্তাটা খেলে একবার যদি কেউ খায় আমার বিশ্বাস সে বারবার এই ভর্তাটার প্রতি আকৃষ্ট হবে। আদিপ আমার বাবাটা টেবিলের নিচে বসে তরমুজ খাচ্ছে। সে টুকটুক করে আবার তাকিয়ে দেখছে। সে খুব মজা করে তরমুজ খাচ্ছে। যাক, আদিপ দিয়ে তরমুজ খাক। আমার এখানে বিকালের জন্য কিছু কাজ আছে। আমি পিৎজা বানাবো। আমি পিৎজাগুলো একদম বানিয়ে তারপর রান্নাঘরে কাজ শেষ করে ফেলবো। অনেক প্রসেসেই পিৎজা বানানো যায়। এই প্রসেসিংটা আমি করেছি এবার ইস্ট ছাড়া। এখানে টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার আর লবণ, চিনি দিয়ে আগে ডোটা আমি তৈরি করেছি। এখানে আমি কিছু লিকুইড দুধও ব্যবহার করেছিলাম। এখানে ইস্ট লাগে না। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার যেটাতে ব্যবহার করি এটাতে ইস্ট না দিলেও চলে। আমি ওই ডোটাকে বেলে নিয়ে তারপর এখানে সস দিয়ে দিছি। তারপর এখানে ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকাম আমার কাছে এখন সবুজটাই আছে, লালটা আর হলুদটা শেষ হয়ে গেছে, যেহেতু আমার ঘরে পিৎজাটা বেশি খাওয়া হয়। এখন আমি পিৎজাগুলোকে সব কিছু দিয়ে সাজিয়ে নিব। এখানে ক্যাপসিকাম দিয়ে তারপর আমি এখানে টমেটো দিয়ে দিব। তারপর আমি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সব কিছু দেখানো সম্ভব হয়নি। চিজ দিয়ে তারপর ফাইনালি পিৎজাটা রেডি করে নিলাম। চিজগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি পিৎজাটা ওভেনে দিয়ে দিব। আমি পিৎজাটা ওভেনে দিয়ে দিলাম। এখন আমি প্রথমে আপনার 5 মিনিটের জন্য দিব। 5 মিনিটেই পিৎজাটা প্রায় হয়ে যায়। না হলে পরে আরও 2-1 মিনিট দিয়ে দিব। আগে 5 মিনিট, যেহেতু আমার এই ওভেনে 5 মিনিটের বেশি লাগে না। আদি পিৎজা সে নিজে বের করে নিবে, সেজন্য দাঁড়িয়েছে। আমার থেকে কিছু পিৎজার ডো নিয়ে সে অনেকক্ষণ যাবৎ খেলা করছে। সে মানে এই ডো নিয়ে খেলা করতে অনেক পছন্দ করে। সে এগুলো নিয়ে হাতে ডলে ডলে বলে আমি পিৎজা বানিয়ে খাবো। পিৎজাটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পিৎজাটা বের করে নিব। আমি এখন পিৎজাটা গরম থাকা অবস্থায় কেটে নিব। গরম থাকা অবস্থায় পিৎজাটা কেটে নিলে পারফেক্টলি কাটা হয়। আমার পিৎজাটা আমি কেটে নিয়েছি। যারা আদিব বলতেছে লাইক করে দিতে, যারা কষ্ট করে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। সকল কাজের মাঝে ফাঁকে নামাজটা ঠিকমতো আদায় করে নেবেন। সবাই ভালো থাকবেন। আদিপের মতো সবাই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।